जय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 245। স্বামী গম্ভীরানন্দ। মহাপুরুষ মহারাজের পূর্ণ সঙ্গলাভ বেশি হয়নি সৌম্য চৈতন্যের জীবনে, কারণ তিনি থাকতেন মঠ থেকে বহু দূরে। তবে গরমের ছুটি, দুর্গাপূজা ও বড়দিনের ছুটি তিনি মঠে কাটাতেন। সে সময় তিনি মহাপুরুষ মহারাজের পবিত্র সঙ্গ করেছেন। যখনই সুযোগ পেয়েছেন তখনই সৌম্য চৈতন্য গুরুর ব্যক্তিগত সেবা করেছেন প্রাণ ভরে। শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য পার্ষদ স্বামী শারদানন্দজি, স্বামী অখণ্ডানন্দজি, স্বামী সুবোধানন্দজি, স্বামী বিজ্ঞানানন্দজি ও স্বামী অভেদানন্দজিকে তিনি দর্শন করেছেন। তবে তাঁদের কাছে কোনো প্রশ্ন করে কিছু জেনে নেওয়ার ইচ্ছা তার মনে কখনো উদিত হয়নি। তাঁদের প্রণাম করে চলে আসতেন তিনি। তবে খোকা মহারাজের সঙ্গে ছিল সৌম্য চৈতন্যের ঘনিষ্ঠতা। খোকা মহারাজ ছিলেন খুবই মিশুকে। তিনি সকল সাধু ব্রহ্মচারীদের সঙ্গে মেলামেশা করতেন, কখনো বালকের মতো, কখনো বা দাদার মতো, আবার কখনো স্নেহশীল পিতার মতো। সৌম্য চৈতন্যের একবারও মনে হয়নি যে তিনি শ্রী শ্রী ঠাকুরের সন্তান, তাকে বিশেষ সম্মান করা উচিত। স্বামীজির ঘরের নিচের বারান্দায় গল্পের আসর বসত। সেই আসরে যোগদান করতেন অনেক প্রাচীন সন্ন্যাসী। নানা আলোচনা হতো। এখানে অনেক শিক্ষা পেয়েছিলেন সৌম্য চৈতন্য। জেনেছিলেন মঠের পুরাতন কথা, স্বামীজির জীবনের ঘটনাবলী। একবার যক্ষা রোগে আক্রান্ত খোকা মহারাজ গেছেন উদ্বোধনে। গম্ভীরানন্দজি সেখানে উপস্থিত। খোকা মহারাজকে নিয়ে যেতে হবে দোতলায়। গম্ভীরানন্দজি একাই কোলে করে তাকে নিয়ে গেলেন ওপরে। তখন খোকা মহারাজ গম্ভীরানন্দজির মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন খুব করে। স্বামী অখণ্ডানন্দজি একবার তাকে অচি পরিষদের সভায় থাকতে বললেন। শুনে তিনি গেলেন ঘাবড়ে। ওই অচি পরিষদের সভার সভাপতি স্বামী অখণ্ডানন্দজি তাকে আদেশ করলেন অধুনা বাংলাদেশের সোনারগাঁয়ে গিয়ে বক্তৃতা দিতে। গম্ভীরানন্দজি বললেন, আমি কখনো বক্তৃতা করিনি। অখণ্ডানন্দজির উত্তর, না, তোমাকে যেতেই হবে, তোমাকে বক্তৃতা করতেই হবে। তবে গম্ভীরানন্দজির সঙ্গে গিয়েছিলেন একজন বয়স্ক সাধু। সোনারগাঁয়ে তিনি বক্তৃতা দিয়েছিলেন মাত্র 5 থেকে 10 মিনিট। সেটাই ছিল তাঁর জীবনের প্রথম বক্তৃতা। 1934 খ্রিস্টাব্দে গম্ভীরানন্দজি গিয়েছিলেন এলাহাবাদ কুম্ভে। গম্ভীরানন্দজি সহ কয়েকজন সাধু মুঠিগঞ্জ আশ্রমে এলেন বিজ্ঞান মহারাজকে দর্শন করতে। বিজ্ঞানানন্দজি ওপর থেকে বললেন, কে তোমরা? তাঁরা উত্তর দিলেন, আমরা রামকৃষ্ণ মঠের সাধু। ওপর থেকে আবার প্রশ্ন এলো, কোথা থেকে আসছো? উত্তর, মেলাভূমি থেকে। বিজ্ঞান মহারাজ বললেন, বেশ, তাহলে ওখানেই ফিরে যাও। তিনি 2-1 দিন পরে ত্রিবেণী সঙ্গমে মেলাভূমিতে এলেন। তখন তাঁর সঙ্গে হেঁটে মেলা ঘুরে দেখার সৌভাগ্য হয়েছিল গম্ভীরানন্দজির। বেলুড় মঠে বিজ্ঞান মহারাজ এলে
তিনি তাঁর পূর্ণ সঙ্গ লাভ করতেন। একবার এক ভদ্রলোক বিজ্ঞান মহারাজের কাছে প্রচুর পরিমাণে ফল, দই, মিষ্টি প্রভৃতি পাঠিয়েছিলেন। গম্ভীরানন্দজি মনে মনে ভাবলেন যে আজকে প্রসাদটা ভালোই হবে, কিন্তু হায়, বিজ্ঞান মহারাজ সেগুলি নিক্ষেপ করালেন গঙ্গা গর্ভে। পরে জানা গেল ওই ভদ্রলোক ছিলেন অসচ্চরিত্র প্রকৃতির। এই দৃশ্য চিরদিনের জন্য গেঁথে গিয়েছিল গম্ভীরানন্দজির মনে। 1926 খ্রিস্টাব্দের জানুয়ারিতে মহাপুরুষ মহারাজের শুভাগমন হয়েছে বিদ্যাপীঠে। তিনি শ্রী পঞ্চমীর দিন উদ্বোধন করবেন বিদ্যাপীঠের নিজস্ব নবনির্মিত হোস্টেলের 2টি ঘর এবং রান্না ও খাওয়ার ঘর। সৌম্য চৈতন্যের ওপর দায়িত্ব অর্পিত হয়েছে রান্নাঘরের। বেশি ফুরসত পান না মহাপুরুষজির কাছে যেতে। বিদ্যাপীঠের মাঠের রাস্তার ধারে একটি উঁচু জায়গা থেকে দেখা যেত বাবা বৈদ্যনাথের মন্দিরের চূড়া। যাত্রীরা ওখান থেকেই প্রণাম করতেন, রাত্রিবাসও করতেন কেউ কেউ। সেখানে বকশিসের আশায় ঢাকিরা ঢাক বাজাত। ওই উঁচু জায়গাটিকে বলা হতো দর্শনীয়া টাট। সৌম্যচৈতন্য রান্নাঘরে কুটনো কুটছেন। দেখলেন দর্শনীয়া টাটে এসেছেন মহাপুরুষ মহারাজ। তাকে দেখে ঢাকিরা আহ্লাদে ঢাক বাজাতে ও নাচতে লাগলেন। খুব খুশি হয়ে মহাপুরুষ মহারাজ তাদের বকশিস দিয়ে রান্নাঘরে এলেন। সৌম্যচৈতন্যের কাছে এসে বললেন, এখানে দেখছি মহাশক্তির বিকাশ, কালে এখানে খুব বড় কাজ হবে। এই কথার অর্থ সৌম্যচৈতন্য তখন বুঝতে পারেননি, পেরেছিলেন পরে। মহাপুরুষ মহারাজের একটি দুর্লভ অনুভূতির সাক্ষী ছিলেন সৌম্যচৈতন্য। তিনি নিজেই লিখেছেন, দেওঘরে থাকাকালীন একদিন সকালে কাজের অবসরে মহাপুরুষজির কাছে গিয়ে দেখি তিনি বিছানায় বসে হাঁপাচ্ছেন এবং জনকয়েক সাধু পাশে দাঁড়িয়ে আছেন। মহাপুরুষজির হাঁপানি রোগ ছিল। দেওঘরের ঠান্ডায় তা বেশ বেড়ে গিয়েছিল। তিনি বলছিলেন সারা রাত বসেই কাটিয়েছেন, আর নিজের বুকে হাত দিয়ে বললেন, ব্যথাটা যখন খুব বেড়েছিল তখন এটাতে মন একাগ্র করেছিলাম এবং কষ্টবোধ চলে গিয়েছিল। অমনি উপস্থিত ওঙ্কারানন্দজি প্রশ্ন করলেন, ওটা কি মহারাজ? তিনি উত্তর দিলেন, ওই তো আত্মা। এই বোধ আজীবন অভ্যাস করার চেষ্টা করেছিলেন সৌম্য চৈতন্য। পরবর্তীকালে দেখা গেছে কোনো কষ্টের কথা, অসুখের কথা চট করে বলতেন না কাউকে, জানাতেন না সেবকদেরও। ডাক্তার টাকার কোনো প্রশ্নই ওঠে না। যখন একবার 1977 খ্রিস্টাব্দ তার পা ভেঙে গিয়েছিল, তখন তিনি সাধারণ সম্পাদক। সেবককে প্রথমে কিছুতেই বলতে রাজি হননি, পরে সেবা প্রতিষ্ঠানে পাঠানো হয়। পায়ে ব্যান্ডেজ নিয়ে ফিরে এলেন মঠে। যন্ত্রণার চিহ্নমাত্র নেই মুখে। সে সময়ে তাঁর শোয়ার ঘরে বসেছিল অছি পরিষদের সভা। প্রবীণ সন্ন্যাসী স্বামী অভয়ানন্দ তাকে পায়ের কথা জিজ্ঞাসা করাতেই ও কিছু না বলে একেবারে এড়িয়ে গেলেন। আবার যখন বৃদ্ধ বয়সে তাঁর হার্নিয়া অপারেশন 1983 খ্রিস্টাব্দে হয়েছে, তখনও কষ্টের কোনো বহিঃপ্রকাশ দেখা যায়নি, কিংবা যখন তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে 1985 খ্রিস্টাব্দ, তখনও তিনি নির্বিকার। বরং একজন প্রাচীন সন্ন্যাসী শরীরের কথা জিজ্ঞাসা করলে গম্ভীরানন্দজি উত্তর দিয়েছিলেন, বুঝতে পারছি যমের বাড়ির দিকে এগুচ্ছি। একটু থেমে আবার বললেন, না, যমের বাড়ির দিকে নয়, একমেবাদ্বিতীয়ম, একমেবাদ্বিতীয়ম, অহং ব্রহ্মাস্মি। যমের বাড়ি যাব কেন?
সে যারা যাবে যাক, আমি যমের বাড়ি যাচ্ছি না। এইরূপ সহনশীলতা তার জীবনকে মহিমমণ্ডিত করেছিল। তিতিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত ছিল গম্ভীরানন্দজির জীবন। 1926 খ্রিস্টাব্দে সংঘের প্রথম মহাসম্মেলনে যোগদান করেছিলেন সৌম্য চৈতন্য। সেখানে শ্রীরামকৃষ্ণ পার্ষদদের দর্শন লাভ করার সৌভাগ্য হয়েছিল তাঁর। 1927 খ্রিস্টাব্দে মহাপুরুষ মহারাজ মধুপুরে শেঠ ভিলায় এসেছেন স্বামী শারদানন্দজির মহাসমাধির পরে। শরীর অত্যন্ত খারাপ হওয়ায় বিশ্রাম নিচ্ছেন ওখানে। দেওঘর থেকে সৌম্য চৈতন্য সাইকেল করে ওখানে মহাপুরুষ মহারাজকে দর্শন করতে গিয়েছেন। ওইগুলি ছিল তাঁর সাধু জীবনের অমূল্য প্রাপ্তি ও ভবিষ্যতের পাথেয়। দেওঘর বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী সদ্ভাবানন্দ আক্রান্ত হলেন যক্ষা রোগে। সুচিকিৎসার জন্য তাঁকে পাঠিয়ে দেওয়া হলো মাদ্রাজে। তখন বিদ্যাপীঠের অধ্যক্ষতার দায়িত্ব পান সৌম্য চৈতন্য 1926 খ্রিস্টাব্দে। একই সঙ্গে তিনি ছিলেন প্রধান শিক্ষকের পদে। বিদ্যাপীঠে তখন সবেরই অভাব, অর্থ, ছাত্র, শিক্ষক ইত্যাদি। সৌম্য চৈতন্য কখনো অর্থ সংগ্রহে পারদর্শী ছিলেন না। শত লব্ধ দানে তিনি পরিচালনা করতেন বিদ্যাপীঠ। তবুও তাঁরই সময়ে নির্মিত হয় বিদ্যাপীঠের বিদ্যালয় গৃহ ও হোস্টেল ব্রহ্মানন্দ ধাম। প্রধান শিক্ষক হিসেবে তাঁকে সব কাজ করতে হতো। ছেলেদের ঘুম ভাঙাবার ঘণ্টা বাজানো, তাদের হাত মুখ ধোয়া প্রভৃতি বিষয়ে দেখাশোনা করা, প্রার্থনায় যোগদান বা পড়াশোনা করছে কি না দেখা, ক্লাস নেওয়া, এসব কাজ আরম্ভ হতো খুব ভোরে, শেষ হতো রাত্রি 10টায়। বিদ্যাপীঠের অধ্যক্ষ হিসেবে এ কাজেরও বিরাম ছিল না। নিজেই বাজার করে ঝুড়ি নিয়ে আসতেন। পোস্ট অফিস থেকে সাইকেলে করে আনতেন বিদ্যাপীঠের চিঠিপত্র। অন্য সকল ব্রহ্মচারীদের মতো থাকতেন সৌম্য চৈতন্য। অধ্যক্ষ হয়েও কোনো বিশেষ সুযোগ সুবিধা নিতেন না। অন্যান্যদের মতো থালাও ধুতেন নিজেই। সকলের সঙ্গে খেলতেন ভলিবল, ফুটবল, ক্যারাম। কোনো সময় নষ্ট করতেন না তিনি। পড়াশোনার প্রতি তাঁর ছিল ঝোঁক। সারা জীবন ছিল এই অভ্যাস। যখন তাঁর দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ, তখন নিয়ম করে কেউ না কেউ তাকে বিভিন্ন গ্রন্থাদি পাঠ করে শোনাত। রহস্য করে সেবকদের বলতেন, রামকৃষ্ণ লোকে গিয়েও পাঠ শোনাবি। দেওঘরে সাধু ব্রহ্মচারীদের প্রতি তাঁর ছিল স্নেহ ভালোবাসা, কিন্তু বাহ্যিক প্রকাশ ছিল না। কঠোর জীবনযাপন করতেন, যা জীবনের শেষ দিন পর্যন্ত করেছেন তিনি। প্রয়োজনবোধে কনিষ্ঠতম নবাগত ব্রহ্মচারীর অভিমত শুনতেন। বিশেষ বিশেষ দিনে সাধু ব্রহ্মচারীদের নিয়ে বৈদ্যনাথ মন্দিরে সারা রাত কাটিয়ে দিতেন জপ করে। তাঁর অধ্যক্ষতাকালে শ্রীরামকৃষ্ণ শিষ্যা গৌরীমার শুভ পদার্পণ হয়েছিল দেওঘর বিদ্যাপীঠে। মহাপুরুষ মহারাজ আছেন কাশিয়া অদ্বৈত আশ্রমে। হঠাৎ একদিন কাশী থেকে তার বার্তা এলো দেওঘরে। তাতে জানতে পারলেন ব্রহ্মচর্যের পর যাদের 3 বছর হয়ে গেছে তারা সকলে চলে এসো, মহাপুরুষজি স্বামীজির জন্মতিথি দিবসে সন্ন্যাস দেবেন। তার বার্তা পেয়ে তিনি যেমন অবাক হলেন, তেমনি তাঁর আনন্দ হলো গুরুদেব নিজেই কৃপা করে সন্ন্যাস দিচ্ছেন তাঁকে। এরকম সৌভাগ্য সচরাচর ঘটে না। তিনি হলেন বিরল সৌভাগ্যের অধিকারী। 1928 খ্রিস্টাব্দে শ্রী শ্রী স্বামীজির শুভ জন্মতিথিতে সৌম্য চৈতন্যকে সন্ন্যাস দিলেন মহাপুরুষ মহারাজ। সন্ন্যাসের আচার্য ছিলেন পণ্ডিতপ্রবর স্বামী জগদানন্দ।
হবু সন্ন্যাসীরা সন্ন্যাসের নিয়ম অনুযায়ী আত্মশ্রাদ্ধ করেছিলেন মণিকর্ণিকা ঘাটে। সন্ন্যাসের পর তাঁরা গঙ্গায় দণ্ড বিসর্জন দিলেন দশাশ্বমেধ ঘাটে। পরবর্তীকালে তিনি স্মৃতিচারণ করেছেন, সন্ন্যাসের পর গঙ্গা স্নান করে এবং অন্নপূর্ণা ও বিশ্বনাথ দর্শন করে আমরা মহাপুরুষজিকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। সন্ন্যাসের পরে ভিক্ষা করতে হয়। প্রথম ভিক্ষা দিলেন মহাপুরুষজি নিজেই একটি টাকা দিয়ে এবং বললেন, জিলিপি কিনে খেও। আমরা অদ্বৈত আশ্রমের খোলা মাঠে বসে তাই করেছিলাম। দুপুরে ভিক্ষা নিয়েছিলেন অন্যত্র। ব্রহ্মজ্ঞ গুরু সৌম্য চৈতন্যকে নবজন্ম দিয়ে নতুন নাম দিলেন গম্ভীরানন্দ। এতদিনে তার জীবন হলো সার্থক, স্বপ্ন হলো সফল। সত্যি তিনি বাইরে ছিলেন গম্ভীর। গম্ভীর মহারাজ নামেই তিনি সকলের কাছে পরিচিত। সদা সর্বদা গম্ভীর হয়ে বসে থাকতেন। গম্ভীর আত্মা তিনি। বাইরে এত গম্ভীর যে তার কাছে যাওয়া ছিল দুরূহ ব্যাপার, কিন্তু অন্তরে ছিল করুণা রসের ফল্গু ধারা। যারাই তাঁর সঙ্গে অন্তরঙ্গভাবে মিশেছেন, একমাত্র তাঁরাই এ পরিচয় পেয়েছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।